হ্যালো বন্ধুরা, ভালোবাসার সকল রকমের পার্ট গল্প পেতে এক্ষুনি আমাদের খোকনস ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ভার্সিটির ভিতরে যাওয়ার সময় শাহরিয়ারের পথ আটকায় দারোয়ান। এই কোথায় যাচ্ছ? ভার্সিটিতে যাচ্ছি। তুমি কি পাগল নাকি? কেন? একটা শহরের সব থেকে নামি দামি ভার্সিটিতে তোমার পোশাক দেখে তো ভিখারি মনে হচ্ছে। আর তুমি এই ভার্সিটিতে অ্যাডমিশন হলেই বা কিভাবে? আমি ছোট লোক, ভিখারি হতে পারি, কিন্তু আমারও পড়ার অধিকার আছে। আমার পথ ছাড়েন, আমাকে যেতে দিন। না, তোমাকে আমি কিছুতেই ভার্সিটির ভিতরে যেতে দিতে পারি না। হঠাৎ প্রিন্সিপাল স্যার এসে ধমকের সুরে দারোয়ানকে বলল, ওকে ভিতরে আসতে দাও। কি বলছেন কি স্যার? কেন, কানে শুনতে পাওনি? বলেই চলে গেল। তুমি ভিতরে যেতে পারো। তারপর আমি ভার্সিটির ভিতরে গিয়ে আমার ক্লাস খুঁজে বের করে ক্লাসের ভিতরে যাওয়ার সময় একটা মেয়ের সাথে ধাক্কা খাই। মেয়েটি করে শাহরিয়ারের গালে দুটো থাপ্পড় বসিয়ে দেয়। তুই আমাকে ধাক্কা দেস? তুই জানিস আমি কে? আমাকে দয়া করে মাফ করে দেন, আমি দেখতে পাইনি। ভিখারির বাচ্চা, চোখ কি বাড়িতে রেখে আসছিস নাকি? হঠাৎ আরেকটি মেয়ে বলে উঠল, আরে ছাড়ুন না, সামিয়া বেচারা মনে হয় বুঝতে পারে নাই। তুই চুপ কর মিতু। ভিখারির বাচ্চাটার সাহস কত বড়! ওই, তোর মতো ভিখারি এই ভার্সিটিতে এডমিশন হলো কিভাবে? আরে মনে হয় হাতে পায়ে ধরে কান্নাকাটি করে অ্যাডমিশন হয়েছে। আমি গরিব হতে পারি, কিন্তু আমিও একজন মানুষ, আমারও লেখাপড়ার অধিকার আছে। দেখ দেখ কিরকম চ্যাটাং চ্যাটাং কথা বলছে। ঠিক বলেছিস। আজকে আমার মন ভালো, তাই তোকে দয়া মায়া করে ছেড়ে দিলাম। এখন আমার সামনে থেকে সর। তারপর আমি ক্লাসের ভিতরে গেলাম। হঠাৎ একটা ছেলে আমাকে ডাক দিয়ে বলে, ওই এইদিকে এসে আমার পাশে বসো। তারপর আমি ছেলেটির পাশে গিয়ে বসলাম। আমি মারুফ, আর তুমি? আমি শাহরিয়ার ইফাতে খায়রুল হক সরকার। আমরা কি ফ্রেন্ড হতে পারি? আমার মতো ছোট লোক তোমার ফ্রেন্ড হলে তোমার মান সম্মানহীন হবে না? ধুর মিয়া, সবচেয়ে বড় কথা হলো যে তুমি একজন মানুষ, আর তুমি চাও তোমার সাথে আর কথাই বলবো না। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে আজকে থেকে ফ্রেন্ড। ফ্রেন্ডের মধ্যে কোনো তুই বা আপনি চলে না, শুধু তুই তুকারি চলে। হুম। আচ্ছা দোস্ত, আমি অনেকক্ষণ ধরে খেয়াল করছি তুই সামিয়ার সাথে কি নিয়ে যেন কথা বলছিলি। আরে আর বলিস না, তারপর সবকিছু বললাম। তোর ভাগ্য ভালো তুই এখনো বেঁচে আছিস। কেন? তুই জানিস ওকে? সামিয়া হলো এই শহরের এমপির মেয়ে, আর তার চেয়ে বড় কথা হলো সামিয়া এই শহরের সবচেয়ে বড় মাফিয়া। ওর ভয়ে এই শহরের মানুষ থরথর করে কাঁপে। আশ্চর্যজনক হলেও এটাই সত্যি। কি বলছিস কি? ঠিকই বলছি, আর তুই ওর থেকে একটু দূরে দূরে থাকিস। তারপর মারুফের সাথে আরো কিছুক্ষণ টুকটাক কথা বলতে লাগলাম। কিছুক্ষণ পর সামিয়াও তার দলবল নিয়ে ক্লাসে আসলো, আর তার একটু পর ক্লাসে স্যার আসলো। এই ছেলে, তোমার বাড়ি কোথায়? জি স্যার, আমার বাড়ি গ্রামে। তোমার বাবা কি করে? কৃষি কাজ করে। আমার কথা শুনে মারুফ বাদে সবাই জোরে জোরে হাসতে থাকে। স্যার, এরকম একটা ভিখারির সাথে আমরা ক্লাস কিভাবে করব? সবাই চুপ করো। তারপর স্যার ক্লাস করাতে লাগলেন। ক্লাস শেষ করে স্যার চলে গেল। ভার্সিটি ছুটির সময় শাহরিয়ার আর মারুফ একসাথে ভার্সিটি থেকে বের হয়ে একটা রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। এখন তুই কোথায় থাকিস? ওই সামনের একটা বিল্ডিং এ একটা ছোট রুম নিয়ে কষ্ট করে থাকি। ও দোস্ত, আমি যে বাসায় থাকি সেই বাসার সামনে এসে পড়েছি, তাহলে আমি গেলাম। আচ্ছা যা। তারপর আমি বাসার ভিতরে ঢুকে গেলাম, আর মারুফও তার বাসার উদ্দেশ্যে চলে গেল। পরের দিন শাহরিয়ার ভার্সিটির ভেতরে যাওয়ার সময় সামিয়া পেছন থেকে শাহরিয়াকে ডাক দেয়। ডাকলেন কেন? ছোট লোকের বাচ্চা, আমার অনুমতি ছাড়া আমার সামনে দিয়ে কোন সাহসে গেলি? জায়গাটা কি আপনার কেনা নাকি যে আপনার অনুমতি নিয়ে যেতে হবে? তোর এত বড় সাহস, কুত্তার বাচ্চা, আমার মুখে মুখে কথা বলিস? মিতু, তাড়াতাড়ি আমার গাড়ি থেকে মোটা শক্ত লাঠিটা নিয়ে আয়। আজ ওর একদিন কি আমার একদিন। আচ্ছা বলেই লাঠি নিয়ে এসে সামিয়াকে দিল। তারপর সামিয়া শাহরিয়ারের পায়ে লাঠি দিয়ে আঘাত করলো, আর শাহরিয়ার মাটিতে থুবড়ে পড়ে ব্যথার যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। ভার্সিটির সবাই এদিকে তাকিয়ে আছে।
হঠাৎ মারুফ এসে সামিয়াকে অনুরোধ করে বলতে লাগলো, প্লিজ সামিয়া প্লিজ, আপনি ওকে কিছু করিয়েন না, ও বুঝতে পারেনি। প্লিজ আপনি ওকে এবারের মতো ক্ষমা করে দিন, প্লিজ দয়া করে ওকে মাফ করে দিন। চুপচাপ দাঁড়িয়ে থাক, আমার সামনে আসিস না, নইলে তোকেও আজ ওর সাথে সাইজ করব। মারুফ ভয়ে চুপ হয়ে যায়। তারপর সামিয়া যখন দ্বিতীয়বার লাঠি দিয়ে শাহরিয়ারকে আঘাত করতে যাবে, ঠিক তখনই একটা মেয়ে এসে করে সামিয়ার গালে থাপ্পড় বসিয়ে দেয়। ভার্সিটিতে সবাই অবাক হয়ে গেল। যার ভয়ে শহরের প্রতিটা মানুষ থরথর করে কাঁপে, তাকে একটা মেয়ে এসেই থাপ্পড় লাগিয়ে দিল। দেখ মেঘলা আপু, আমার সামনে থেকে সরে যা। আর কত নিচে নামবি তুই? তোর কি মানুষকে মানুষ বলে মনে হয় না? তুই কতটা নিচ, এই ভার্সিটিতে আজ অ্যাডমিশন না নিলে জানতাম না। কতটা অমানুষ হয়ে গেছিস তুই। তোকে আমার ছোট বোন ভাবতেও ঘৃণা হচ্ছে। তারপর মেঘলা শাহরিয়ারের কাছে গিয়ে শাহরিয়ারকে ধরে মাটি থেকে তুলল। আমার সাথে ডাক্তারের কাছে চলো। আমি এক দৃষ্টিতে মেঘলার দিকে তাকিয়ে আছি। এত সুন্দর মেয়ে আমি কখনো দেখেছি বলে মনে হয় না। কি হলো? না কিছু না। আজ তুই আপুর জন্য আমার হাত থেকে বেঁচে গেলি, দ্বিতীয়বার আমার হাতে পড়লে সেদিন তোর জীবনের শেষ দিন হবে, মনে রাখিস। তারপর সামিয়া চলে গেল। তুমি ওর কথা কিছু মনে করো না। এখন তাড়াতাড়ি চলো। আমি গরিব মানুষ, আপনার সাথে যাওয়াটা আমার শোভা পায় না। তুমি গরিব হয়েছো তাই কি হয়েছে? তুমিও তো একজন মানুষ। কিন্তু দেখো, আমার মাথা কিন্তু অল্পতেই গরম হয়ে যায়, তাই কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আমার সাথে ডাক্তারের কাছে চলো। আচ্ছা। তারপর মেঘলা আমাকে তার গাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে যায়। চিন্তার কোনো কারণ নেই, পায়ে সামান্য ব্যথা পেয়েছে, কিন্তু মেডিসিন দিচ্ছি, সেগুলো খেলেই ঠিক হয়ে যাবে। সামান্য ব্যথা পাইছি না, আপনি বাড়িটা খাইলে সেখানে পড়ে কান্না করে দিতেন। এই ইয়াংম্যান, চিন্তার কোনো কারণ নেই, যে মেডিসিনগুলো দিচ্ছি সেগুলো খেলেই একদিনেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ। এখন চলো। তারপর হাসপাতালে থেকে বের হলাম। তোমার বাসা কোথায়? আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। এই একটু দূরে, সমস্যা নাই, আমি যেতে পারবো। তুমি পাগল? এই অবস্থায় কি করে বাসায় যাবে? তাড়াতাড়ি গাড়িতে ওঠো, আমি তোমার বাসার সামনে নামিয়ে দিচ্ছি। তারপর আবার মেঘলার দামি গাড়িতে উঠলাম। কিছুক্ষণ পর মেঘলা আমার বাসার সামনে আমাকে নামিয়ে দিয়ে চলে যায়। আমি বাসার ভিতরে গিয়ে সিঁড়ি বেয়ে আমার রুমের ভিতরে গিয়ে দরজা বন্ধ করলাম। তারপর ফ্রেশ হয়ে বিছানায় বসে ভাবতে লাগলাম, আজকাল মানুষ সামান্যতম ক্ষমতা নিয়ে কত যে অহংকার করে। কি বা দরকার ক্ষমতার অপব্যবহার করা? ভালো কাজে লাগালেই তো হয়। পরের দিন সকাল সকাল মারুফ কল দিল। আমি কল রিসিভ করার সঙ্গে সঙ্গে মারুফ বলতে লাগলো, কিরে বন্ধু, ভাবি পাইয়া কি আমাকে ভুলে গেছিস? ধুর, তুইও না, কি সব আবুল তাবুল বলছিস। কেন রে, মেঘলা ভাবিকে কি পছন্দ হয় নাই? ধুর, আমার মতো গরিবের আবার পছন্দ আছে নাকি? তারপর কল কেটে দিলাম। তারপর বাসা থেকে নেমে কিছু খাওয়ার জন্য যখন একটা হোটেলের ভিতরে যাব, তখনই আমার চোখের দৃষ্টি পড়ে হোটেলের পাশে থাকা ভিখারিটার উপর। মনে হচ্ছে অনেকদিন ধরে কিছুই খাইনি, কিন্তু আমার কাছে তো যা টাকা আছে সব আমারই খেতে চলে যাবে। এমনিতেই আমার খুব খিদা লাগছে। যাই হোক, আমি তো একদিন না হয় না খেয়ে আছি, আর উনি মনে হয় অনেকদিন ধরে না খেয়ে আছে। যাই হোক, তারপর আমি আমার কাছে যত টাকা ছিল সব ভিখারিটাকে দিয়ে ভার্সিটিতে চলে আসলাম। ভার্সিটিতে এসে মারুফের সাথে একটা গাছের নিচে বসে বসে আড্ডা দিতে লাগলাম। কিছুক্ষণ পর সামিয়া ও তার দলবল নিয়ে ভার্সিটিতে আসে। ভার্সিটির সকল ছাত্রছাত্রী ভয়ে থরথর করে কাঁপতে থাকে। কখন কাকে কি করে বসে তার উপর আমার দিকে কিছুক্ষণ রাগী দৃষ্টিতে তাকিয়ে চলে যায়। একটু পর মেঘলা ভার্সিটিতে আসে, আর এসেই আমার কাছে এসে বলতে লাগলো, এখন কেমন আছো? জি, আগের তুলনায় এখন অনেকটাই ভালো আছি। সকালে কিছু খেয়েছো? হ্যাঁ, খেয়েছি। কি খেয়েছো? গরিবরা যা খায় আর কি। মিথ্যা কথা কেন বলছো? তুমি কিছুই খাওনি। কই, খাইছি তো। দেখো, আমি কিন্তু সবটা দেখেছি।
তাই আমার কাছে অযথা মিথ্যা বলে কোনো লাভ নেই। চলো আমার সাথে। কোথায়? ওই তোরে আসতে বলছি, আসবি, এত কথা বলস কেন? আরে জানা শাহরিয়ার। তারপর বাধ্য হয়ে মেঘলার গাড়িতে উঠলাম, আর মেঘলা ড্রাইভ করছে। কিছুক্ষণ পর একটা বড় রেস্টুরেন্টে গাড়ি থামায়। তারপর মেঘলার সাথে রেস্টুরেন্টের ভিতরে গেলাম। কি খাবে? আপনার ইচ্ছা। মেঘলা তারপর অনেকগুলো দামি দামি খাবার অর্ডার দিল। কিছুক্ষণ পর ওয়েটার খাবার দিয়ে গেল। কি হলো, খাচ্ছ না কেন? এমনিতেই পেটে প্রচুর খিদা, তাই আর না করতে পারলাম না। তারপর খাওয়া শুরু করে দিলাম, আর মেঘলা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার খাওয়া শেষ হলে মেঘলা বিলটা দিয়ে আমাকে তার গাড়ি করে ভার্সিটিতে নিয়ে আসলো। তারপর আমি আর মেঘলা একসাথে কথা বলতে বলতে ক্লাসে গেলাম। আমাদেরকে একসাথে দেখে সামিয়া রাগে ফুঁসছে। তারপর আমি মারুফের পাশে গিয়ে বসলাম, আর মেঘলা তার সিটে গিয়ে বসলো। তোদেরকে হেব্বি মানাইছে। কাদের? আরে তোর আর মেঘলা ভাবির কথা বলছি। তোর মুখে কি কোনোদিন ভালো কথা আসে না? দোস্ত, আমার মনে হয় তোকে মেঘলার পছন্দ হয়েছে। আমার মতো গরিবের আর মেঘলার মতো বড়লোক এমপির মেয়ে পছন্দ করবে? হাসালি রে ভাই, হাসালি। আরে প্রেম ভালোবাসায় আবার ধনী গরিব আছে নাকি? কিছুক্ষণ পর স্যার ক্লাসে আসলো আর ক্লাস করাতে লাগলো। এভাবে একের পর এক ক্লাস শেষ হয়। ভার্সিটি ছুটির সময় মেঘলা পিছন থেকে ডাক দেয়। ওই শুনো। জি বলেন। তোমার নাম্বারটা দাও তো। কেন? কেন মানে? দিতে বলছি, দিবি। 3rd 19 3rd 14। ঠিক আছে, যাও। একটা কথা বলবো। কি বলো? আপনি সব সময় রাগ দেখিয়ে কথা বলেন কেন? মেঘলা চোখ বড় বড় করে তাকিয়ে শাহরিয়ারের দিকে আস্তে আস্তে এগোতে লাগে। মেঘলা আস্তে আস্তে রাগী মুড নিয়ে আমার সামনে আসে। আমাকে আবার মারধর করবে নাকি? তোমার সাথে রাগ দেখিয়ে কথা বলতে আমার ভালো লাগে, তাই। তারপর মেঘলা তার গাড়ি নিয়ে চলে যায়। যাক, বাঁচা গেল। তারপর আমিও আমার বাসায় চলে গেলাম। এভাবেই আস্তে আস্তে আমার আর মেঘলার সম্পর্ক ঘনিষ্ঠ হতে থাকে। একদিন ভার্সিটিতে আমি আর মেঘলা হেসে হেসে কথা বলতেছি, আর হঠাৎ কোথা থেকে যেন সামিয়া এসেই করে আমার গালে কষে 2টা থাপ্পড় বসিয়ে দেয়। আই কুত্তার বাচ্চা, শালা ছোট লোকের বাচ্চা, অনেকদিন ধরে দেখতেছি তুই একটু বেশি আপুর সাথে মেলামেশা করছিস। মেঘলা করে সামিয়ার গালে 2টো থাপ্পড় বসিয়ে দেয়। তুই কোন সাহসে ওর গায়ে হাত তুললি? আপু, তুই এই ছোট লোকটার জন্য আমাকে মারলি? হ্যাঁ, আমি ওর সাথে কথা বললে তোর কি? তোরে তো জলে কেন? আমার জন্য আপনাদের মাঝে ঝগড়া সৃষ্টি হয়েছে, আমি চলে যাচ্ছি। ওই দাঁড়াও, এক পা বাড়িয়েছো তো তোমার পা ভেঙে দিব। ভয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। তোকে যেন আর ওর আশেপাশে না দেখি সামিয়া। সামিয়া রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। আমার জন্য কেন আপনার বোনের সাথে ঝগড়া করবেন? কেন? তুমি কি সত্যিই কিছু বুঝো না? কি? কিছু না, এখন ক্লাসে চলো। হ্যাঁ চলো। তারপর ক্লাসে চলে গেলাম। ভার্সিটি ছুটির পর আমি আর মারুফ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আচ্ছা, একটা কথা বলবো? আরে বেটা তাড়াতাড়ি বল। আমি না যখন আমার চোখের পাতা বন্ধ করি, তখনই শুধু মেঘলার মায়া ভরা মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে। সবসময় মেঘলার কথাই মাথার মধ্যে ঘুরপাক খায়। আমি বুঝতে পারছি না কিন্তু কেন। আরে ভাই, তুই তো মেঘলার প্রেমে পইড়া গেছস। কি বলছো কি? ঠিকই বলছি। একটা কাজ কর, কালকে তুই মেঘলাকে প্রপোজ করবি। আচ্ছা ঠিক আছে, প্রপোজ করার পর যা হবে দেখা যাবে। তারপর আমি আমার বাসায় চলে গেলাম, আর মারুফ তার বাড়ির উদ্দেশ্যে চলে গেল। পরের দিন ভার্সিটিতে শাহরিয়ার একটা গাছের নিচে বসে বসে শুধু মেঘলার কথাই ভাবছে। হঠাৎ মেঘলা এসে বলতে লাগলো, কি ভাবছো বসে বসে? কই কিছু না তো। কিছু তো একটা ভাবছো, বলো কি ভাবছো? একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমি আসমানের পরী কখনো দেখিনি, কিন্তু জমিনের পরীর চেয়ে সুন্দর কাউকে দেখেছি, যেটা হলো তুমি। তোমাকে যখন আমি প্রথম দেখেছি তখন থেকেই তোমাকে যতন করে রেখেছি আমার এই মনে। বলে বোঝাতে পারবো না তোমাকে কতটুকু ভালোবাসি, কিন্তু ভালোবাসার জন্য নিজের জীবন দিতেও রাজি। ভালোবাসি তোমায় বলেই দিলাম এক দৌড়ে ভার্সিটি থেকে সোজা বাসায় চলে আসলাম। তারপর 1 সপ্তাহ আর ভার্সিটিতে যাইনি। এই 1 সপ্তাহে
মেঘলা অনেকবার কল দিলেও রিসিভ করিনি। আজ 1 সপ্তাহ পর ভার্সিটিতে যাচ্ছি, জানি না ভাগ্যে কি আছে। ভার্সিটিতে আমাকে দেখতে পেয়ে মেঘলা টেনে টেনে জোর করে তার গাড়িতে উঠিয়ে মেঘলা গাড়ি ড্রাইভ করতে থাকে। মেঘলার দিকে ভালো করে খেয়াল করে দেখলাম চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, অনেকটাই শুকিয়ে গেছে। মনে হচ্ছে ঠিকমতো খাওয়া দাওয়া করে নাই হয়তো। কিন্তু আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? মেরে ফেলবে নাকি? এই কোথায় নিয়ে যাচ্ছ? কিন্তু মেঘলা কিছুই বলল না। কিছুক্ষণ পর একটা নির্জন জায়গায় গাড়ি থামিয়ে আমাকে গাড়ি থেকে টেনে নামিয়ে মেঘলা করে আমার গালে থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড়টা খুব জোরেই লাগছে। ওই মারলেন কেন? 1 সপ্তাহ কেন ভার্সিটিতে আসিস নাই? তোকে কল দিছি কিন্তু রিসিভ করস নাই কেন? তোর তোর জন্য কতটা চিন্তায় ছিলাম আমি। যদি তোর কিছু হয়ে যেত তাহলে আমি কি নিয়ে বাঁচতাম? মানে? ওই দিন দৌড় দিয়ে চলে কেন গেছিলি? যদি আমাকে মারধর করতেন তাই ভয়ে দৌড় দিছিলাম। ভয় পাস তাহলে প্রপোজ করলি কেন? তোমায় ভালোবাসি তাই। সেদিন আমার কথাগুলো শুনে যেতি তাহলে আজ তোকে থাপ্পড়গুলো শুধু শুধু খেতে হতো না। আমিও ভালোবাসি। কাকে? তোমাকে। সত্যি? হ্যাঁ। তারপর থেকে শাহরিয়া আর মেঘলার প্রেম খুব ভালোভাবে চলতে থাকে। একদিন শাহরিয়ার ভার্সিটিতে গিয়ে একটা গাছের নিচে বসে মেঘলার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর ছামিয়া শাহরিয়ারের কাছে এসে বলল, এই তোর গ্রামের বাড়িতে কে কে আছে রে? হঠাৎ ছামিয়ার মুখে এমন কথা শুনে চমকে যায় শাহরিয়ার আর কাঁপা কাঁপা গলায় বলল, কেন? তোকে বলতে বলছি, চুপচাপ বলবি। শুধু আমার মা বাবা। ও ভালো। আর এখন থেকে তুই সব সময় আমার সামনে সামনে থাকবি, অর্থাৎ সব সময় আমার চোখের সামনে থাকবি। হঠাৎ মেঘলা এসে বলল, কে কার চোখের সামনে থাকবে? মেঘলা তুমি এসেছো? আর এখন তুমি এখান থেকে একটু যাও। কেন? যেতে বলছি যাও। তারপর সেখান থেকে ক্লাসে এসে পড়লাম। সেখান থেকে শাহরিয়ারের যাওয়ার পর মেঘলা ছামিয়াকে বলল, ওর দিকে নজর দিস না, চোখ তুলে ফেলবো। আজকাল তুই একটু না অনেক বেশি ওর সাথে মেলামেশা করছিস আপু। ওকে আমি ভালোবাসি, ওর সাথে মেলামেশা আমি করব না তো কে করবে? ওর দিক থেকে তোর কুনজরটা সরিয়ে ফেলিস। কথাগুলো বলেই তারপর মেঘলা ক্লাসে চলে যায়। শাহরিয়ারকে আমি না পেলে তোকেও পেতে দিব না আপু। তারপর সামিয়া তার দলের বিশ্বস্ত লোক রাফিকে ফোন দেয়। হ্যালো ম্যাডাম, বলেন। কালকে যে ছেলেটার ছবি তোমাকে পাঠিয়েছিলাম তাকে আজকে দুনিয়া থেকে সরিয়ে দাও। আচ্ছা ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, কাজ হয়ে যাবে। সামিয়া তারপর কল কেটে দিয়ে হাসতে থাকে। ভার্সিটি ছুটির পর শাহরিয়ার মেঘলার সাথে কিছুক্ষণ কথা বলে শাহরিয়ারের একটা নির্জন রাস্তা দিয়ে তার বাসার উদ্দেশ্যে যাচ্ছে। কিন্তু এদিকে মাফিয়ার লোকজন ফাঁদ পেতে বসে আছে যে কখন তাদের শিকার আসবে আর তাকে এ দুনিয়া থেকে সরিয়ে দিবে। তাহলে কি আজকেই শাহরিয়ারের সাথে মেঘলার শেষ কথা ও দেখা ছিল? তাহলে এ শহরের সবচেয়ে বড় মাফিয়া সামিয়ার লোকজনরা কি শাহরিয়ারকে মেরে ফেলতে সক্ষম হবে? শাহরিয়ারের নির্জন এক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তার বাসায় যাচ্ছে। কিছুক্ষণ যাওয়ার পর শাহরিয়ারের সামনে মাফিয়ারা 50 জন লোক দাঁড়ায়। তাদের প্রত্যেকের হাতেই আছে পাওয়ারফুল পিস্তল বা বন্দুক। কে তোমরা? আমরা মাফিয়ার লোক। কি চাও? আমার পথ কেন আটকিয়েছো? তোর মৃত্যু চাই। কথাটা শুনে আমি হাঁটু গেড়ে বসে পড়ি আর বলতে থাকি, না না প্লিজ আমাকে মারবেন না, আমি গরিব মানুষ, আমাকে নিয়ে আমার মা বাবার অনেক স্বপ্ন, আমাকে মারবেন না, একটু দয়া করবেন প্লিজ। আরে সবাই দেখো, ছেলেটা কেমন বাঁচার জন্য আকুতি মিনতি করছে। আরে ওকে মারার জন্য আমাদের এতজন লোকের তো কোনো প্রয়োজনই পড়বে না। তারপর মাফিয়ার সমস্ত লোক জোরে জোরে হাসতে থাকে। প্লিজ আমাকে মারবেন না, আমার কিছু হয়ে গেলে আমার মা বাবা কি নিয়ে বাঁচবে? আমি আজকেই এই শহর থেকে আমার গ্রামে চলে যাব, প্লিজ আমাকে মারবেন না। তোকে তো মরতেই হবে, আজ পর্যন্ত আমাদের হাত থেকে কেউ বেঁচে ফিরে নাই। ওই একজন গিয়ে ওকে মেরে ফেল, আর গুলি করে মারবি না, আমার একদমই গুলির শব্দ পছন্দ না, অন্যভাবে মার। তারপর মাফিয়ার একজন লোক শাহরিয়ারের দিকে আস্তে আস্তে এগোতে লাগলো। না না একদমই আমার কাছে আসবেন না, খবরদার আমার কাছে আসবেন না বলছি।
মাফিয়ার লোকটি শাহরিয়ারের কাছে গিয়ে পেছন থেকে চকচকে ধারালো ছুরিটা বের করে শাহরিয়ারকে ছুরিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে ছুরিটা শাহরিয়ারের পেটে ঢুকিয়ে দেওয়ার আগেই মাফিয়ার লোকটির দেহে শত শত বন্দুকের গুলি তার দেহটাকে ঝাঁঝরা করে ফেলে আর লোকটির সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে সেখানেই মারা যায়। রাফি আর তার সাথে থাকা মাফিয়ার লোকগুলো চমকে যায়। কার এত বড় সাহস মাফিয়ার লোকজনকে গুলি করে? সাহস থাকলে সামনে আয়। কিন্তু সেখানে শাহরিয়ার ছাড়া আশেপাশে আর কাউকে দেখতে পায় না। হঠাৎ হাজারো বন্দুকের গুলি রাফির পেছনে থাকা মাফিয়ার সমস্ত লোকের দেহ ভেদ করে ফেলে আর তারা সবাই মাটিতে লুটিয়ে পড়ে। সেখানেই সবাই তাদের জীবন হারায়। রাফি এবার অনেক ভয় পেয়ে যায়। রাফি বাদের সমস্ত মাফিয়ার লোক এখন মৃত অবস্থায় মাটিতে পড়ে আছে, কিন্তু কে বা কারা গুলি করছে? আশেপাশে তো কাউকে রাফি দেখতে পাচ্ছে না। রাফি ভয়ে ভয়ে কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো, কে কে গুলি করেছ? সামনে আসো, আমি বলছি সামনে আসো। কিন্তু সামনে কেউ আসছে না আর রাফি কাউকে দেখতে পাচ্ছে না। এই ছেলেকে তুমি সত্যি করে বলো। শাহরিয়ার আমি কোনো কথাই বলছি না, শুধু এক দৃষ্টিতে মাটির দিকে চেয়ে আছে। হঠাৎ আবার শত শত গুলি রাফির বুক ছিদ্র করে ফেলে আর রাফিও মাটিতে থুবড়ে পড়ে মারা যায়। তারপর শাহরিয়ার কিছুক্ষণ নিরিবিলির হাঁটু গেড়ে বসে থাকার পর উঠে দাঁড়িয়ে খুব দ্রুত সেখান থেকে যায়। শাহরিয়ারের যাওয়ার পর সেই নির্জন রাস্তা দিয়ে একজন লোক যাচ্ছিল আর লোকটি সর্বপ্রথম মাফিয়ার লোকদের লাশগুলো দেখতে পায় আর তার থেকেই আস্তে আস্তে খবরটা শহরের প্রতিটা কোনায় কোনায় ছড়িয়ে পড়ে যে কারা যেন মাফিয়ার অনেকগুলো লোকদের মেরে ফেলেছে। শহর জুড়ে হইচই পড়ে যায়। এদিকে সামিয়ার তো পুরো মাথায় খারাপ। কার এত বড় কলিজা হয়েছে? আমার লোকদের মারছে, এমনকি আমার বিশ্বস্ত লোক রাফিকেও ছাড়ে নাই। সাফি? জি ম্যাডাম, বলেন। সমস্ত লোকজনকে নিয়ে শহরের প্রতিটা কোনায় কোনায় খোঁজ নিয়ে দেখো আমাদের লোকজনকে মেরে কে এত বড় সাহস দেখিয়েছে, আর কাউকে সন্দেহ হলে সেখানেই তাকে মেরে দিবে। আচ্ছা ম্যাডাম। তারপর সাফি মাফিয়ার সমস্ত লোকজনকে নিয়ে আস্তানা থেকে বেরিয়ে পড়ে। সামিয়ার মাথায় রাগ প্রায় চরম পর্যায়ে, কিছুতেই নিরিবিলি বসে থাকতে পারছে না। রাতে খুব স্বাভাবিকভাবেই শাহরিয়ার আর মেঘলার সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়ে। পরের দিন শাহরিয়ার ভার্সিটিতে গিয়ে দেখে সবার মুখেই শুধু একই কথা, মাফিয়ার অনেকজন লোককে কারা যেন মেরে ফেলেছে। কিছুক্ষণ পর মারুফ এসে শাহরিয়ারকে বলতে লাগলো, কি রে দোস্ত, খবর শুনেছিস? মাফিয়ার অনেক জনলোককে কারা যেন মেরে ফেলেছে। ও আজকে সামিয়ার মাথা খুব গরম আছে, কেউ ভয়েও সামিয়ার আশেপাশে দিয়েও যাচ্ছে না। ও কিছুক্ষণ পর সামিয়া ভার্সিটিতে এসে শাহরিয়ারের দিকে প্রচন্ড রাগী দৃষ্টিতে তাকায়। মরার তো শাহরিয়ারের কথা ছিল, কিন্তু আমার লোকেরা কেন মরলো? কে বা কারা মারছে? তারপর সামিয়া ক্লাসে চলে যায়। দোস্ত, খেয়াল করেছিস সামিয়া তোর দিকে কেমন রাগী দৃষ্টিতে তাকিয়েছিল? একটু পর ভার্সিটিতে একটা কালো রঙের গাড়ি এসে থামে আর গাড়ি থেকে মেঘলা নেমে এসে শাহরিয়ারের কাছে গিয়ে বলতে লাগলো, এখন থেকে তুমি সব সময় আমার চোখের সামনে থাকবে। এখন থেকে প্রতিদিন তোমাকে আমি ভার্সিটিতে নিয়ে আসব, আর ভার্সিটি ছুটি হলে তোমাকে তোমার বাসায় পৌঁছে দিব। কিন্তু কেন? সেটা তোমার না জানলেও চলবে। এখন চুপচাপ ক্লাসে চলো। তারপর ক্লাসে চলে গেলাম। ভার্সিটি ছুটির পর মেঘলা তার গাড়ি করে আমাকে বাসায় পৌঁছে দিয়ে চলে যায়। এদিকে শহরের সমস্ত জায়গায় খুঁজে কোনো প্রমাণ পেল না মাফিয়ার লোকজনরা। তাহলে কি মাফিয়ার এতগুলো লোকের মৃত্যু রহস্যই হয়ে থাকবে? পরের দিন মেঘলা শাহরিয়ারের বাসার সামনে গাড়ি নিয়ে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর বাসা থেকে শাহরিয়ার বের হয়ে মেঘলার গাড়িতে ওঠে। এতক্ষণ লাগে আসতে? তারপর মেঘলা গাড়ি ড্রাইভ করতে থাকে আর বলতে লাগলো, কাল ভার্সিটিতে অনেক বড় একটা অনুষ্ঠানের আয়োজন করা হবে। কিসের জন্য? দেশের টপ বিজনেসম্যান আসবে, তার জন্য। তুমি কি তাকে কখনো দেখেছো? দেখি নাই, কিন্তু ওনার নাম সব মানুষের অন্তরে অন্তরে রয়েছে। উনি মানুষের বিভিন্ন বিপদে সব সময় পাশে থাকে। অনেক বড় মনের মানুষ তিনি কোনোদিন অহংকার করে নাই। তিনি মানুষের ঘরে ঘরে গিয়ে মানুষকে বিভিন্ন ধরনের সাহায্য করেছেন। ওনার বয়স কম হলেও কাজ করে অনেক বড় বড়। ওনার ব্যাপারে যা বলবো সবই কম মনে হবে। ওনার মতো মহান মানুষকে দেখার আমার খুব ইচ্ছা। ও। তারপর মেঘলা ভার্সিটিতে এসে গাড়ি থামায়। গাড়ি থেকে শাহরিয়ার নেমে দেখে আজকেই থেকে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। আজকে আর ক্লাস হবে না, চলো কোথাও ঘুরে আসি। হ্যাঁ চলো। তারপর আবার গাড়িতে উঠলাম। তারপর গাড়ি দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে
মেঘলা আমাকে আমার বাসায় পৌঁছে দিয়ে চলে যায়। পরের দিন মেঘলা এসে শাহরিয়ারকে গাড়ি করে ভার্সিটিতে নিয়ে যায়। গাড়ি থেকে নেমে দেখি কি সুন্দর করে সাজিয়েছে। ওই স্টেজে চলো, ওখানে আমার সাথে থাকবে। না না, এ হয় না। আমার মতো ছোট লোক স্টেজে সবার সামনে তোমার পাশে দাঁড়িয়ে থাকলে সবাই কি বলবে? যে যাই বলুক, তুমি আমার সাথে থাকবে ব্যাস। না প্লিজ, আমি থাকতে পারবো না। তাহলে বিয়ের পরও কি আমার থেকে দূরে দূরে থাকবে? আরে না, আমার একটা জরুরি কাজ মনে পড়েছে, আমাকে যেতে হবে। কোনো বাহানা চলবে না, তোমাকে আমার সাথে থাকতেই হবে। না প্লিজ প্লিজ, আমার সত্যি একটা জরুরি কাজ আছে, আমাকে যেতে দাও। একটু পর আবার আসবো, তোমাকে একটা সারপ্রাইজ দেব। এত করে যখন বলছো তাহলে যাও, আর তাড়াতাড়ি আসবে কিন্তু। তারপর মেঘলা স্টেজে চলে যায় আর শাহরিয়ারও সেখান থেকে চলে যায়। শাহরিয়ারের যাওয়ার কিছুক্ষণ পর দেশের সফল ও টপ বিজনেসম্যানের গাড়ি আসে, আর তার পেছনে গাড়ি করে আসা গার্ডরা তাড়াতাড়ি যার যার গাড়ি থেকে নেমে পুরো ভার্সিটি ঘিরে ফেলে। তারপর দেশের সফল ও টপ বিজনেসম্যান তার গাড়ির দরজা খুলে তার ডান পা মাটিতে রাখে। ভার্সিটিতে আয়োজিত অনুষ্ঠানে ভার্সিটির সকল ছাত্রছাত্রী, স্যার ম্যাডাম সহ শহরের সব মানুষ গভীর আগ্রহে আছে তাকে দেখার জন্য। এই শাহরিয়ারটা এখনো আসছে না কেন? তারপর দেশের সফল ও টপ বিজনেসম্যান গাড়ি থেকে নামে, আর তাকে দেখে সামিয়া কি বলবে তার মুখের ভাষায় হারিয়ে ফেলেছে। আর মেঘলার তো পায়ের নিচ থেকে মাটি সরে গেছে, সে আর কেউ না, সে হলো শাহরিয়ার। তার মানে শাহরিয়ারই দেশের সফল ও টপ বিজনেসম্যান, তাহলে এটাই ওর সারপ্রাইজ। তাই তো বলি, আমার লোককে মারার সাহস কার হবে? শাহরিয়ারকে দেখে অনেকেই চমকে যায়। ওরে ওরে, আমি গর্ব করে সবাইকে বলতে পারবো দেশের সফল টপ বিজনেসম্যান আমার বন্ধু। তারপর শাহরিয়ার আস্তে আস্তে হেঁটে হেঁটে স্টেজের দিকে যাচ্ছে, আর সবাই এক দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। তারপর শাহরিয়ার স্টেজে উঠে বলতে লাগলো, আমাকে এই ভার্সিটির হয়তো সবাই চেনেন, ছোট লোক ভিখারি বলে জানতেন, কি আমাকে সবাই চিনতে পারছেন তো? আমি একজন মনের মতো মানুষ খুঁজছিলাম, যে আমার টাকা পয়সাকে নয়, ভালোবাসবে শুধু আমাকে। আর আমি আমার মনের মানুষকে পেয়েও গেছি। আজই তার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাব। তারপর আরো অনেক কথা বলে অনুষ্ঠান থেকে চলে যায়। অনুষ্ঠান শেষে সামিয়া তার আস্তানায় গিয়ে তার সমস্ত লোককে তৈরি থাকতে বলে, কারণ সামিয়া জানে যে শাহরিয়ার তার বাসায় আসবে। শাহরিয়ারকে মারা এত সহজ হবে না, তাই সামিয়া অন্য শহরে বড় মাফিয়া মনির খানের সাহায্য নেয়। তোকে নিয়ে আমার মনের মধ্যে ভালো লাগা সৃষ্টি হয়েছিল শাহরিয়ার, কিন্তু তুই আমার যখন হবি না, তাই তোকে আর কারো হতে দিব না। সন্ধ্যার পরে সামিয়া আর মনির খান প্রায় 300 লোককে নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। ওদের একটাই লক্ষ্য, শাহরিয়ারকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। কিছুক্ষণ পর শাহরিয়ার মেঘলাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে মাঝ রাস্তায় এসে দেখে মাফিয়ার লোকজন দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে, আর তাদের সামনে সামিয়া ও মনির খান দাঁড়িয়ে আছে। অতএব শাহরিয়ার মাঝ রাস্তায় গাড়ি থামালে মনির খান বলতে লাগলো, কার এত বড় সাহস হয়েছে মাফিয়া লোকদের মারে? সাহস থাকলে গাড়ি থেকে বেরিয়ে আয় সামনে, তোর কত বড় কলিজা সেটা দেখবো আজ। কুত্তার মতো মারবো তোকে, গাড়ি থেকে বেরিয়ে আয় শালা। কথাগুলো বলার সাথে সাথে শাহরিয়ারের গাড়ির পেছনে থাকে তাদের থেকেও প্রচুর শক্তিশালী মাফিয়ারা হাজার হাজার ছেলে পেলে এসে দাঁড়ায় তাদের প্রত্যেকের হাতেই মেশিন গান। এসব দেখে সামিয়া ও মনির খান আর তাদের সাথে থাকা সব লোকজন ভয় পেয়ে যায়। এবার শাহরিয়ার গাড়ি থেকে নেমে সবার সামনে আসে। শাহরিয়ারকে দেখে মনির খান শাহরিয়ারকে ভাই বলে দৌড়ে এসে শাহরিয়ারের পায়ে পড়ে যায় আর বলতে লাগলো, বিশ্বাস করেন শাহরিয়ার ভাই, আমি জানতাম না যে এটা আপনি। শাহরিয়ার ভাই, আমাকে মাফ করে দেন প্লিজ, দয়া করে এবারের মতো মাফ করে দেন। বলেই পা ধরে কান্না করতে থাকে। মনির খানের এরূপ আচরণ দেখে সামিয়া চমকে ওঠে। কি করছেন কি আপনি? ওর পা ধরে কেন কান্না করছেন? আরে তুই কার সাথে পাঙ্গা নিয়েছিস? উনি চাইলে আমাদের মতো মাফিয়াকে 5 মিনিটেই কবর দিয়ে দিতে পারে। উনি হলো সমস্ত মাফিয়াদের কিং, শাহরিয়ার ইবনে খায়রুল হক সরকার। মনির খানের কথা শুনেই সামিয়া হাঁটু গেড়ে বসে পড়ে, আর সামিয়ার সমস্ত লোক তাদের হাত থেকে অস্ত্র ফেলে দিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে।
তাহলে এই সেই সমস্ত মাফিয়ারও কিং যাকে 5 বছর ধরে খুঁজছি, কিন্তু সে আজ নিজ থেকেই সবার সামনে প্রকাশিত হলো। এবার শাহরিয়ার সামিয়া ও মনির খান আর তাদের দলবলের উদ্দেশ্যে বলতে লাগলো। নিজেদের পাওয়ারকে তোমরা ব্যাঠিক পথে পরিচালিত করছো। সামান্যতম পাওয়ার নিয়ে এতই তোমাদের বাহাদুরি, এতই তোমাদের অহংকার। নিজেদের সংশোধন করো, না হলে পরবর্তীতে সংশোধন করার আর সময় পাবে না। কথাগুলো বলেই শাহরিয়ার তার গাড়ি করে মেঘলাদের বাসার উদ্দেশ্যে যেতে লাগলো। আর শাহরিয়ারের পেছনে থাকা মাফিয়ার হাজারো ছেলে পেলে শাহরিয়ারের গাড়ির পেছনে পেছনে যেতে লাগলো। শাহরিয়ার মেঘলাদের বাসায় এসে মেঘলার মা বাবার সাথে কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করে চলে যায়। শাহরিয়ারের মা বাবা আসতে চাইলেও শাহরিয়ার আসতে নিষেধ করে। একেবারে বিয়ে করে বউ নিয়ে যাবে, এটাই শাহরিয়ার তার মা বাবাকে বলেছে। আস্তে আস্তে বিয়ের দিন এসে পড়ে অবশেষে ধুমধাম করে মেঘলা আর শাহরিয়ারের বিয়ে হয়ে যায়। তারপর শাহরিয়ার তার সব থেকে দামি গাড়ি করে মেঘলাকে শাহরিয়ারের বাসার উদ্দেশ্যে নিয়ে যেতে লাগলো। শাহরিয়ারের গাড়ির পেছনে অনেকগুলো গাড়ি। শাহরিয়ারের গার্ডরা শাহরিয়ারের গাড়ির পেছনে পেছনে যেতে থাকে। একটা কথা বলার ছিল, যেটা তুমি এখনো জানো না। কি এমন কথা গো? আমি সমস্ত মাফিয়ারও কিং। কি? কিন্তু তুমি কখনো আমাকে ভুল বুঝে চলে যাবে না তো? বলো। তোমাকে ভালোবেসেছি কি ছেড়ে দেওয়ার জন্য নাকি? তারপর শাহরিয়ারের গাড়ি তার শহরের ভেতরে ঢোকে আর আশেপাশের সব মানুষ শাহরিয়ারের গাড়ির উপর ফুল ছিটিয়ে দিতে থাকে। মেঘলা গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে মুগ্ধ হয়ে যায়। কি সুন্দর শহরটা। একটু পর একটা বিরাট বাড়ির সামনে গাড়ি থামে। তারপর গাড়ি থেকে শাহরিয়ার আর মেঘলা নামে। শাহরিয়ারকে দেখতে পেয়ে শাহরিয়ারের আম্মু শাহরিয়ারকে জড়িয়ে ধরে বলতে লাগলো, বাবা তুই ঠিক আছিস তো? আম্মু আমি একদমই ঠিক আছি। তারপর মেঘলাকে দেখিয়ে বললাম, আম্মু এ হলো মেঘলা, আমার বউ। আসো বৌমা, ভিতরে আসো। যাও মেঘলা, আম্মুর সাথে ভিতরে যাও। তারপর মেঘলা আম্মুর সাথে বাসার ভিতরে চলে গেল। আর আমি আব্বুকে বলতে লাগলাম, আব্বা। নবাবজাদা বলেন। এত সুন্দর করে বাড়িটা সাজানোর কি দরকার ছিল? সাজাবো না মানে? আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা। শহরের শেষ প্রান্ত থেকে বাড়ি পর্যন্ত সাজিয়েছি, দেখিস নাই? দেখেছি তো। এখন বাড়ির ভিতরে যাবি না, বাইরে দাঁড়িয়ে থাকবি। চলো। তারপর বাড়ির ভিতরে চলে গেলাম। তারপর সোজা ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে থাকলাম। হঠাৎ পিছন থেকে কে যেন আমার মাথার মধ্যে থাপ্পড় মারলো। পিছন ফিরে দেখি আমার মামাতো বোন লিজা। পাজি তুই? অনেক রাত হয়েছে, বাসর ঘরে না গিয়ে এখনো ছাদে কি করিস? রিপিট। তারা দেখছি। কই তারা? আকাশের দিকে তাকিয়ে দেখ। তারপর লিজা যখন আকাশের দিকে তাকায় তখনই আমি লিজার মাথায় একটা থাপ্পড় দিয়ে দিলাম, এক দৌড়। তোরে শুধু একবার পাই। এখন থেকে আমারে তোর ভাবের কাছাকাছি পাবি। তারপর বাসর ঘরের সামনে এসে দাঁড়ালাম। আজকে আমার বাসর রাত, ভাবলেই গায়ের মধ্যে যেন কেমন কেমন জানি লাগে। তারপর বাসর ঘরের ভিতরে ঢুকলাম। তারপর মেঘলা আমার পা ধরে সালাম করলো। আমি মেঘলাকে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরি। তারপর মেঘলাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিয়ে আমি মেঘলার মুখের খুব নিকটে আমার মুখ নিয়ে যাই। মেঘলার গরম নিঃশ্বাস আমার মুখে এসে পড়েছে। তারপর আস্তে 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 খুব আস্তে আস্তে মেঘলার ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিই। এদিকে সামিয়া বাড়ির ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। হালকা হালকা বাতাসে সামিয়ার চুলগুলো এলোমেলো ভাবে উঠছে। দুফোঁটা চোখের জল সামিয়ার চোখ থেকে গড়িয়ে পড়ে। জীবনে কাউকে মনের অজান্তেই ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু সে আমার হলো না। দীর্ঘ 5 বছর ধরে মাফিয়ার কিংকে খুঁজছিলাম, আর আজ তাকে পেয়েও গেছি। কিন্তু আফসোস, তুই যদি আমার হতি তাহলে কোনো রকম তোকে বাঁচিয়ে রাখতাম, কিন্তু তুই তো আমার হলি না। তোকে বাঁচিয়ে রেখেও আমার কোনো লাভ হবে না, বরং ক্ষতিই হবে। তারপর সামিয়া আরাফাত ভাইকে ফোন দেয়। হ্যাঁ সামিয়া বলো। সমস্ত মাফিয়ার কিংকে খুঁজে পেয়ে গেছি।
কি সত্যি? হুম। আমি জানতাম একমাত্র তুমি ওকে খুঁজে বের করতে পারবে, তাই তো তোমাকে এই কাজে নিয়োজিত করেছি। হ্যাঁ, সে আর কেউ না, সে হলো আমার বড় বোনের জামাই। কি? তাহলে ওকে মারা তো খুব সহজ হবে। হুম। তুমি স্বাভাবিকভাবে থেকো। কিছুতেই জানি শাহরিয়ার বুঝতে না পারে যে আমরা ওকে মারার প্ল্যানিং করছি। সময় হলে আমি তোমাকে সব প্ল্যান বলে দেব। আচ্ছা। আরফাত তারপর ফোন কেটে দেয়। আগেই বলে রাখছি, এই আরাফাত হলো অনেক বড়সড় মাফিয়া। মাফিয়া হওয়ার পর থেকেই আরাফাত শাহরিয়ারকে মারার জন্য উঠে পড়ে লেগেছে, কারণ দেশে রাজত্ব করতে হলে শাহরিয়ারকে তার পদ থেকে সরাতেই হবে। সকালে শাহরিয়ার মেঘলা তার বাবা মা একসাথে খাওয়া দাওয়া করছে। মেঘলাকে শাহরিয়ারের আম্মু খাইয়ে দিচ্ছে। খাওয়া দাওয়া শেষ হলে শাহরিয়ার আর মেঘলা তাদের রুমে চলে যায়। বিকেলে শাহরিয়ার মেঘলাকে নিয়ে ঘুরতে বের হয়। তোমাদের শহরটা তো খুব সুন্দর। তারপর মেঘলাকে নিয়ে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে বাসায় এসে পড়ি। এভাবে শাহরিয়ার ও মেঘলার হাসি খুশি 1 বছর কেটে যায়। এই 1 বছরে প্রায় সময়ই সামিয়া শাহরিয়ারদের বাসায় বেড়াতে আসতো, আর বিভিন্নভাবে সামিয়া তার সমস্ত ভুলের জন্য শাহরিয়ারের কাছে মাপ চাইতো, আর একসময় মাপ পেয়েও যায়। এখন শাহরিয়ারের সামনে সামিয়া খুব বিশ্বাসের পাত্রী হয়ে ওঠে। একদিন মেঘলা মাথা ঘুরিয়ে পড়ে যায়, আর শাহরিয়ার মেঘলাকে ধরে ফেলে, উঠিয়ে তার রুমে নিয়ে যায়, নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয়, আর ডাক্তারকে ফোন করে বাসায় আসতে বলে। কি হয়েছে বাবা? আমার মেঘলা মায়ের কি হয়েছে? আমিও বুঝতে পারছি না, হঠাৎ মাথা ঘুরিয়ে পড়ে যায়। আমি ডাক্তারকে ফোন করে আসতে বলছি। কিছুক্ষণ তার এসে মেঘলাকে পরীক্ষা করে বললেন, আগে মিষ্টি নিয়ে আসেন, উনি মা হতে চলেছেন। কি সত্যি? রে, আমি বাবা হতে চলেছি। তারপর ডাক্তার চলে যায়। তুই এখানেই মেঘলার পাশে থাক, আমি গিয়ে শহরের সব মানুষকে মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করছি। বলেই শাহরিয়ারের রুম থেকে চলে গেল। কিছুক্ষণ পর মেঘলার জ্ঞান ফিরলে মেঘলা শাহরিয়ারকে বলতে লাগলো, কি হয়েছিল আমার? আমি মেঘলার কপালে একটা চুমু দিয়ে মেঘলার কানে কানে বললাম, তুমি মা হতে চলেছ। কি সত্যি? আজ থেকে তুমি ঘরের কোনো কাজ করতে পারবে না, শুধুই রেস্টে থাকবে, কেমন? খবর শুনে সামিয়া শাহরিয়ারদের বাসায় এসে শাহরিয়ারকে দেখতে পেয়ে বলতে লাগলো, দুলা ভাই। আরে পেতনি এসে পড়েছে যে। আপনার সাথে আর কথা বলবো না, আপনি আবারও আমাকে পেতনি বলছেন। আচ্ছা আর বলবো না। আপু কই? উপরের রুমে আছে। সামিয়া তারপর উপরের রুমে গিয়ে মেঘলাকে দেখতে পেয়েই জড়িয়ে ধরে বলল, আপু আমার লক্ষ্মী আপু মা হতে চলেছে। হয়েছে, এখন ছাড়ো। তারপর বিকেলে শাহরিয়ার মেঘলা আর সামিয়াকে নিয়ে ঘুরতে যায়। ঘুরে বেড়ানোর পর আবার বাসায় এসে পড়ে। এভাবেই আস্তে আস্তে মেঘলার বাচ্চা হওয়ার দিন এসে পড়ে। মেঘলাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে। মেঘলা শাহরিয়ারের হাত চেপে ধরে বলতে লাগলো, আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি আরেকটা বিয়ে করে ফেলিও। কি বলছো এসব? তোমার কিচ্ছু হবে না, তুমিই আমার প্রথম ও শেষ ভালোবাসা। তারপর মেঘলাকে অপারেশন থিয়েটারের ভেতরে নিয়ে যায়, আর শাহরিয়ার বাইরে দাঁড়িয়ে থাকে। টেনশন করিস না বাবা, মাথা শান্ত রাখ। দেখিস মেঘলার কিছু হবে না। এদিকে সামিয়া বাইরে গিয়ে আরাফাতের সাথে ফোনে কথা বলতে লাগলো। এখনই উপযুক্ত সময় শাহরিয়ারকে মারার। তুমি কি পাগল হয়ে গেছো? কেন? তুমি ভুলে যেও না, তুমি এখন শাহরিয়ারের শহরে আছো। ওর শহরে ওকে মারতে গেলে আমরাই ধ্বংস হয়ে যাব। তাই যে করে হোক ওকে ওর শহর থেকে দূরে নিয়ে আসতে হবে। কিন্তু কিভাবে? শাহরিয়ারের শহরের বাইরে একটা নদী আছে, নদীর পাড়ে তুমি চলে আসো, ওখানে আমার লোক আছে। ওখানে এসে তুমি শাহরিয়ারকে ফোন করে বলবে আমাকে কেউ ধরে নিয়ে আসছে, বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। এটা বললেই খেলা শুরু। বলেই ফোন কেটে দেয়। তারপর সামিয়া আরাফাতের বলা সেই জায়গায় চলে গিয়ে শাহরিয়ারকে ফোন করে। শাহরিয়ার ফোন রিসিভ করার সঙ্গে সঙ্গে বলতে লাগলো, তুমি কোথায় চলে গেছো সামিয়া? দুলা ভাই বাঁচান আমাকে। কি হয়েছে তোমার? কোথায় তুমি? আমাকে বাঁচান, কিছু লোক আমাকে শহরের বাইরে নদীর ধারে ধরে নিয়ে এসেছে, ওরা আমার সর্বনাশ করে ফেলবে, বাঁচান আমাকে দুলা ভাই।
প্লিজ বাঁচান। বলেই ফোন কেটে দেয়। হ্যালো হ্যালো সামিয়া। তারপর আর দেরি না করে হাসপাতাল থেকে বাইরে চলে আসলাম। এ কি, তুই কোথায় যাচ্ছিস? আব্বু এমনি হার্টের রোগী, সত্যিটা বললে হয়তো চিন্তা করবে, তাই মিথ্যা বললাম। আব্বু জরুরি একটা কাজ আছে, তাড়াতাড়ি আমাকে যেতে হবে। কি, এ সময়ে তোর আবার কি কাজ? তারপর আর কোনো কথার জবাব না দিয়ে সোজা গাড়ি নিয়ে সামিয়ার বলা জায়গায় চলে গেলাম। গাড়ি থেকে নেমে দেখি অনেকগুলো লোক সামিয়াকে বেঁধে রেখেছে। তোদের এত বড় সাহস হয়েছে বলে দৌড়ে গিয়ে কয়েকজনকে মেরে মাটিতে শুইয়ে দেই। তারপর আমি সামিয়ার হাতের বাঁধন খুলে দেই। তারপর আরো একজন লোক শাহরিয়ারকে মারতে এলে শাহরিয়ার তাদের একটাকে ধরে ধরে মারতে থাকে। শাহরিয়ারের সাথে কিছুতেই লোকগুলো পেরে উঠছে না দেখে এবার সামিয়া নিজেই পেছন থেকে শাহরিয়ারের পিঠে ছুরি ঢুকিয়ে দেয়। শাহরিয়ার আ বলে চিৎকার দিয়ে যখন পিছে তাকায় তখন দেখে সামিয়া তার পিঠে ছুরি ঢুকিয়ে দিয়েছে। তো তুমি? হ্যাঁ, তোকে মারার জন্যই আমাকে নিয়োজিত করা হয়েছে, আর আজ শেষ পর্যন্ত দিনটা এসেই গেল। তারপর সামিয়া আরাফাতকে ফোন করে বলতে লাগলো, আরাফাত ভাই, আপনার পথ ক্লিয়ার। বলেই ফোন কেটে দিয়ে হাসতে থাকে। আরাফাত সামিয়া ধোকা দিলি তুই, সামিয়া ছাড়বো না। তারপর শাহরিয়ার সামিয়ার দিকে এগোতে লাগলে সামিয়া শাহরিয়ারের বুকে লাথি মারে আর শাহরিয়ার মাটিতে থুবড়ে পড়ে, রক্তে মাটি লাল হয়ে গেছে। শাহরিয়ারের চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে যায় আর এদিকে শাহরিয়ারের সন্তান মেঘলার গর্ভ থেকে পৃথিবীতে আসে। এখন কি হবে? আরাফাত কি শাহরিয়ারের সবকিছু দখল করে মাফিয়ার কিং হতে পারবে নাকি পারবে না? তারপর সামিয়া ওখান থেকে চলে গেল। আস্তে আস্তে সমস্ত লোক চলে গেল। হঠাৎ আকাশ থেকে টুপটাপ ফোঁটা ফোঁটা পানি শাহরিয়ারের দেহে পড়তে থাকে। এদিকে হাসপাতালে শাহরিয়ারের আব্বু আম্মু শাহরিয়ারের জন্য অনেক টেনশনে আছে। এখনো শাহরিয়ারের কেন আসছে না? কিছুক্ষণ পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হলো। শাহরিয়ারের আম্মু বলতে লাগলো, ডাক্তার, মেঘলা বেবি ঠিক আছে তো? হ্যাঁ, দুজনেই ঠিক আছে। তারপর শাহরিয়ারের আব্বু আম্মু ভেতরে গিয়ে দেখতে পেল মেঘলার ছেলে হয়েছে। তারপর শাহরিয়ারের আম্মু মেঘলার ছেলেকে কোলে নিল। কিছুক্ষণ পর মেঘলার জ্ঞান ফিরলে শাহরিয়ারকে দেখতে না পেয়ে বলতে লাগলো, আম্মু, শাহরিয়ার কোথায়? আমরাও কখন থেকে ওকে খুঁজছি, কখন যে হাসপাতাল থেকে চলে গেছে, এখনো আসছে না। ওকে ফোনে পাচ্ছি না। আব্বু, ওর কোনো কিছু হয়ে যায়নি তো? আরে তুমি টেনশন করো না, ও ঠিকই চলে আসবে। ওগো, তুমি একটু খুঁজে দেখো না। আচ্ছা, আমি দেখছি। তারপর শাহরিয়ারের আব্বু হাসপাতাল থেকে বের হয়ে সামিয়াকে দেখতে পেয়ে বলতে লাগলো, সামিয়া তুমি কোথায় চলে গেছিলে? না, মানে একটা কাজ ছিল। ও, আপু আর বেবি ঠিক আছে তো? হ্যাঁ, দুজনেই ঠিক আছে। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছেন? আরে দেখো না, শাহরিয়াকে কোথাও খুঁজে পাচ্ছি না। ওকে আর পৃথিবীতে খুঁজেও পাবেন না। কিছু বললে নাকি? না, কিছু বলি নাই। তাহলে আমি যাই। তারপর সামিয়া হাসপাতালের ভেতরে গিয়ে যে রুমে মেঘলাকে শিফট করা হয়েছে সেই রুমে গিয়ে মেঘলার বেবিকে কোলে নেয়। বেচারা শাহরিয়ার নিজের সন্তানের মুখটাও দেখতে পেল না। মেঘলাকে বাসায় নিয়ে আসা হয়েছে। 2 দিন হয়ে গেল। এ 2 দিনে মেঘলার বাবা মা এসে মেঘলাকে দেখেও চলে গেছে, কিন্তু সামিয়া এখনো যায়নি। 2 দিন হয়ে গেল, এখনো শাহরিয়ারকে কোথাও পাওয়া যায়নি। মেঘলা তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। শাহরিয়ারের আম্মু নানাভাবে মেঘলাকে সান্ত্বনা দিচ্ছে। শাহরিয়ারের আব্বু আম্মু খুব চিন্তায় পড়ে যায়। পরের দিন একটা অ্যাম্বুলেন্স শাহরিয়ারদের বাসার সামনে এসে থামে। বাসার সামনে অ্যাম্বুলেন্স দেখে মেঘলা বাদে বাসা থেকে সবাই বের হয়ে বাইরে আসে। অ্যাম্বুলেন্সের ভেতর থেকে কয়েকজন লোক একটা লাশ বের করে। এইটা কার লাশ? এখানে কেন নিয়ে এসেছো? কিন্তু লোকগুলো কোনো কথা না বলে লাশের উপর থেকে কাপড়টা সরিয়ে দেয়। শাহরিয়ারের আব্বু লাশটা দেখে না বলে চোরে চিৎকার দিয়ে মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ে। না, এ আমার ছেলে হতে পারে না। প্লিজ শান্ত হন একটু। বাহিরে চিৎকার চেঁচামেচি শুনে মেঘলা তার সন্তানকে কোলে নিয়ে বাসার বাহিরে এসে বলতে লাগলো, কি হয়েছে এখানে? আর এই লাশ কার এখানে? কেন? কিন্তু কেউ কোনো কথা বলছে না, সবাই চুপচাপ। তারপর মেঘলা লাশের দিকে আস্তে আস্তে এগিয়ে গিয়ে বলতে লাগলো, আম্মু, এই লাশটা কার? মুখটা ভালো করে চেনা যাচ্ছে না। কি হলো, বলছো না কেন? শাহরিয়ার।
বলে কান্না করতে থাকে। কথাটা শুনে মেঘলা কিছুক্ষণ নিঃশব্দ থেকে পরে হাউমাউ করে কান্না করতে থাকে। মেঘলার কান্না দেখে মেঘলার কোলে থাকা তার অবুঝ নিষ্পাপ সন্তান কাঁদতে শুরু করলো। তোর কান্না দেখে আজ কেন জানি আমার আনন্দ লাগছে। আরো কান্না কর আপু, আরো কান্না কর, যত খুশি কান্না কর। শাহরিয়ার আর ফিরে আসবে না। তারপর আস্তে আস্তে খবরটা সারা শহর ছড়িয়ে পড়ে। শহরের সমস্ত মানুষের চোখ থেকে আজ জল গড়িয়ে পড়ছে। যে মানুষটা নিজে খেয়ে না খেয়ে অপরকে জিজ্ঞেস করতো খেয়েছে কিনা, যে মানুষ সবসময় মানুষের বিভিন্ন বিপদে আপদে পাশে থাকতো, সে মানুষটার জন্য মানুষ আজ শান্তিতে বসবাস করছে। সেই মানুষটা আর বেঁচে নেই। শাহরিয়ারের মৃত্যু নিয়ে দেশে হইচই সৃষ্টি হয়ে গেছে। কারো চোখ থেকে পড়ছে জল, আবার কারো মুখ থেকে বের হচ্ছে হাসি। শাহরিয়ারকে কবর দিয়ে শাহরিয়ারের বাবা বাসায় এসেই কান্না করে দেয়। আর মেঘলাকে তো কিছুতেই সামলানো যাচ্ছে না। মেঘলা কিছুতেই শাহরিয়ারের মৃত্যু যেন মেনে নিতে পারছে না। আজ 15 দিন হয়ে গেল শাহরিয়ারের মৃত্যু। দিনে দিনে শাহরিয়ারের ব্যবসা ধ্বংসের দিকে যেতে শুরু করলো। শাহরিয়ার ছাড়া মাফিয়ার সব ছেলেপেলেরা ভেঙে পড়েছে। আর আরাফাত তার দলবল নিয়ে শাহরিয়ারের লোকজনকে মারতে শুরু করে দিল। শাহরিয়ারের নাম আরাফাত দেশ থেকে স্থায়ীভাবে মুছে ফেলতে চায়। এখন কেই বা শহরের সমস্ত কিছুর দায়িত্ব নেবে? শাহরিয়ারের শহরে আরাফাতের লোকজন এসে ভাঙচুর শুরু করে দিয়েছে। এদিকে আসিফ তাড়াতাড়ি করে শাহরিয়ারের বাসায় যায়। আসিফ হলো শাহরিয়ারের দলের একজন। আসিফ শাহরিয়ারের আব্বুকে বলতে লাগলো, আঙ্কেল, আরাফাতের লোকজন শহরে ঢুকে ভাঙচুর শুরু করে দিয়েছে আর শহরের মানুষকে মারছে। অনেক মানুষকে তো মারতে মারতে মেরেই ফেলেছে। পুলিশও আরাফাতের ভয়ে কিছু করতে পারছে না। তোমরা কিছু করো। শাহরিয়ারের মৃত্যুতে মাফিয়ার সব লোকজন ভেঙে পড়েছে, আর এই সুযোগে অন্য মাফিয়ারা আক্রমণ শুরু করেছে। ইতিমধ্যে আমাদের অনেক লোকজনকে মেরে ফেলেছে। এভাবে যদি আমাদের সব লোককে মেরে ফেলে তাহলে আরাফাতকে কেউ আর ঠেকাতে পারবে না। তারপর এই দেশে হত্যা, মারামারি ও বিভিন্ন ধরনের খারাপ কাজ শুরু করে দিবে, যা এতদিন শাহরিয়ার থাকতে করতে পারেনি। জানি না এখন কি হতে চলেছে। হঠাৎ মেঘলা তার রুম থেকে এসে বলতে লাগলো, আমি শাহরিয়ারের সমস্ত কিছুর দায়িত্ব নিতে চাই। কি বলছো কি তুমি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? শাহরিয়ারের একটা ইচ্ছে ছিল, ও এই দেশটাকে সবসময় শান্তিময় রাখতে চাইতো, কিন্তু আমি কি করে ওর এই ইচ্ছাটা অপূর্ণ রাখি? আপু তুই কি পাগল হয়েছিস? তুই চুপ করে থাক, কথা বলিস না। যেদিন আমি শাহরিয়ারের খুনিকে খুঁজে পাবো সেদিন হবে ওর শেষ দিন। তারপর মেঘলা তার সন্তানকে শাহরিয়ারের আম্মুর কাছে দিয়ে আবার রুমে গিয়ে শাহরিয়ারের বন্দুকটা নিয়ে এসে বলতে লাগলো, আমাকে শাহরিয়ারের আস্তানায় নিয়ে চলো আসিফ। জি ম্যাডাম, চলেন। তারপর মেঘলা গাড়ি নিয়ে শাহরিয়ারের আস্তানায় চলে গেল। শাহরিয়ারের আস্তানায় এসে মেঘলা সমস্ত মাফিয়ার লোকজনদের বলতে লাগলো, এখন থেকে শাহরিয়ারের সমস্ত দায়িত্ব আমি পালন করব। তোমরা সবাই তৈরি হও। আমাদেরকে হেরে গেলে চলবে না, আমরাই জিতবো। আমাদের শহরে আরাফাতের যত লোক ভাঙচুর করেছে তাদের সবাইকে মেরে গাড়ি করে আরাফাতের আস্তানায় ফেলে দাও। তারপর মেঘলার কথা অনুযায়ী মাফিয়ার সব লোকজন শক্তিশালী অস্ত্র নিয়ে শহরে থাকা আরাফাতের সব লোককে মেরে গাড়ি করে আরাফাতের আস্তানায় ফেলে দেয়। নিজের লোকের একসাথে এতগুলো লাশ দেখে চমকে যায় আরাফাত। কিছুক্ষণ পর মেঘলা আরাফাতের আস্তানায় যায়। মেঘলাকে দেখে আরাফাত বলতে লাগে, আরে দেখো কে এসছে আমাদের মারতে। বাঁচতে চাইলে এখান থেকে চলে যাও, নাহলে তোমার শাহরিয়ারকে যেভাবে মারছি তার থেকেও ভয়ঙ্কর ভাবে তোমাকে মারবো আমি। কিছুক্ষণ পর তোর মুখ থেকে আর হাসি বের হবে না, কিন্তু তোর চোখের পানি ঠিকই পড়বে। তারপর মেঘলা ইশারায় দেওয়ার সাথে সাথেই হাজারো বন্দুকের গুলি আরাফাতের সমস্ত লোকের দেহ ভেদ করে ফেলে। আরাফাতের সমস্ত লোক মারা গেছে, শুধু আরাফাতই বেঁচে আছে। আমাকে মাফ করে দাও। মাফ? আর তোকে ভুলেও না। তারপর মেঘলা আরাফাতের হাতে গুলি করে, গুলি লাগার সাথে সাথে আরাফাত জোরে চিৎকার দেয় আর আরাফাতের হাত থেকে রক্ত পড়তে থাকে। প্লিজ প্লিজ আমাকে তুমি মেরো না, হাত জোর করে বলছি, আমাকে মাফ করে দাও প্লিজ। তারপর মেঘলা আরাফাতের অন্য হাতে গুলি করে। এবারও আরাফাত জোরে চিৎকার দেয় আর আরাফাতের হাত থেকে টপ টপ করে রক্ত মাটিতে পড়তে থাকে। প্লিজ আমাকে ছেড়ে দাও। আর আরেকটা কথা, আমার কথা শাহরিয়ারকে যে মেরেছে সে হলো বাকিটা বলার আগেই আরাফাতের দেহ মেঘলা একের পর এক গুলি করে দেয়।
আর আরাফাত মাটিতে লুটিয়ে পড়ে এবং মারা যায়। এই আস্তানায় আগুন লাগিয়ে দাও। বলেই বাসার উদ্দেশ্যে চলে গেল। তারপর মাফিয়ার সব লোকজন আরাফাতের আস্তানায় আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। আগুনে আস্তানা সহ আরাফাত ও তার লোকজনের মৃত লাশগুলো পুড়ে ছাই হয়ে যায়। মেঘলা বাসায় আসলে শাহরিয়ারের আব্বু বলতে লাগলো, তুমি ঠিক আছো তো মেঘলা মা? হ্যাঁ আব্বু, আমি ঠিক আছি। আর আরাফাত আর ওর দলবলকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি। আরাফাত আবার আমার ব্যাপারে কিছু বলে দেয় নাই তো? ধরো তোমার ছেলেকে, আমার কোলে একদমই থাকতে চায় না, শুধুই কান্না করে। তারপর মেঘলা তার ছেলেকে কোলে নিয়ে বলতে লাগলো, হলে খালি কান্না করো কেন? এই তো আম্মু, আছি তো। 5 বছর পর শহরে পা রাখলো সব মানুষের ভালোবাসার পাত্র শাহরিয়ার। শহরটা খুব পাল্টে গেছে। এখনো কি আমার কথা মনে আছে সবার? আম্মু কি আমার জন্য রোজ চোখের পানি ঝরায়? মেঘলার মনে কি এখনো আমি আছি? আমার সন্তান কি বেঁচে আছে না মরে গেছে? এসব ভাবছি আর আস্তে আস্তে সামনে এগোতে লাগলাম। হঠাৎ একটা লোকের সাথে ধাক্কা খেলাম। এই ভাই, চোখে দেখতে পারেন না নাকি? না মানে খেয়াল করি নাই, মাফ করবেন। আরে সমস্যা নাই। আর আপনার মুখ কাপড় দিয়ে ঢাকা কেন? এমনি। ওহো। আচ্ছা একটা কথা বলবো? হ্যাঁ বলেন। আচ্ছা এই শাহরিয়াটা কে? কি বলছেন কি? আপনি শাহরিয়ারকে চিনেন না? না মানে আমি এই শহরে নতুন। শাহরিয়ার হলো এই শহরের মানুষের চোখের মণি। শাহরিয়ারকে সবাই এক নামে চিনে। অনেক বড় মানের মানুষ তিনি। সে মারা গেছে কিন্তু এখনো শাহরিয়ারের নাম মানুষের অন্তরে অন্তরে রয়েছে। আচ্ছা ওর লাশ কি আপনি দেখেছিলেন? হ্যাঁ দেখেছি, কিন্তু আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে ওটাই শাহরিয়ারের লাশ ছিল। কারণ লাশটির দেহে শাহরিয়ারের ব্যবহৃত সমস্ত জিনিস পাওয়া গেলেও কিন্তু মুখটা কিছুতেই চেনা যাচ্ছিল না। আর কিছু বলতে পারবো না, আমার একটা কাজ আছে, দেরি হয়ে যাচ্ছে। তারপর লোকটি চলে যায়। তার মানে এখনো সবার আমার কথা মনে আছে। আস্তে আস্তে সামনে গিয়ে দেখলাম অনেক মানুষজন লাইন ধরে দাঁড়িয়ে আছে। আমি একটা লোককে জিজ্ঞেস করলে লোকটি বলল, এখানে গরিব লোকদের কাপড় দেওয়া হচ্ছে। কে দিচ্ছে? শাহরিয়ার ভাইয়ের স্ত্রী মেঘলা। মেঘলা? আমি এখন সবার সামনে আসতে পারবো না, তাই আমাকেই লাইনে দাঁড়াতে হবে। লাইনে দাঁড়ানোর আমার প্রধান কারণ অনেক বছর পর মেঘলার মায়া ভরা মুখটা খুব কাছ থেকে দেখা। আমার মুখটা কাপড় দিয়ে আরো ভালো করে ঢেকে লাইনে দাঁড়িয়ে পড়লাম। তারপর আমার সিরিয়াল যখন এলো, আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে মেঘলার সামনে গিয়ে মেঘলার দিকে তাকিয়ে রইলাম। কতদিন পর মেঘলার এই মায়া ভরা মুখটা দেখছি। আগের চেয়ে অনেকটা শুকিয়ে গেছে। হঠাৎ আমার চোখের দৃষ্টি গিয়ে পড়লো মেঘলার পিছনে থাকা মেয়েটি সামিয়ার উপর। প্রচন্ড রাগী চোখে সামিয়ার দিকে তাকিয়ে রইলাম। কি হলো, আপনি কাপড় নিচ্ছেন না কেন? তার কোনো দরকার নাই, যে কারণে লাইনে দাঁড়িয়েছিলাম তা হয়ে গেছে বলেই আমি সেখান থেকে চলে গেলাম। কে এই লোকটি কাপড় না নিয়েই চলে গেল? আরে ছাড় না, কোনো পাগল হতে পারে। আম্মু আম্মু, আমাদের বাসায় একটা নতুন কাজের লোক আসছে, আর কাজের লোকটা না খুব ভালো। তাই নাকি? হুম। তুমি উপরের রুমে গিয়ে খেলা করো, যাও। তারপর আরিফ উপরের রুমে চলে গেল। আম্মু আম্মু। কি হয়েছে মেঘলামা? বাড়িতে বলে নতুন কাজের লোক রাখছো? হ্যাঁ, ছেলেটা খুব ভালো। চেনা নাই জানা নেই, আর অমনি একটা কাজের ছেলে বাড়িতে রেখে দিলে। আচ্ছা ছেলেটি কই, ওকে ডাকো তো। ছেলেটি রান্নাঘরে রান্না করছে। তারপর আম্মু ছেলেটিকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ছেলেটি রান্নাঘর থেকে আসে। মেঘলা কাজের লোকটিকে দেখে বলতে লাগলো, তোমাকে কেমন জানি চেনা চেনা লাগছে। এত কষ্ট করে নকল দাড়ি মোচ লাগিয়ে ছদ্মবেশ নিলাম, তাও বলে চেনা চেনা লাগছে। যাই হোক, যাও তুমি গিয়ে রান্না করো। তারপর মেঘলা তার রুমে চলে গেল। দুপুরে সবাই ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে, আর শাহরিয়ার ডাইনিং টেবিলের একটু পাশেই দাঁড়িয়ে আছে।
শাহরিয়ারের আম্মু খাবার মুখে নিতে কান্না করে দেয়। কান্না করছেন কেন? তোমার মতো রান্না আমার ছেলেও আমাকে মাঝে মধ্যে রান্না করে খাওয়াতো। যত সব ঢং। আরে তোমার ছেলের রান্না এটা। সবার খাওয়া দাওয়া হলে যে যার রুমে চলে গেল, আর শাহরিয়ার সবার শেষে খেতে বসলো আর মনে মনে ভাবতে লাগলো। শেষ পর্যন্ত নিজের বাসায় ছদ্মবেশে কাজের লোক সেজে আসতে হলো। হঠাৎ একটা বাচ্চা এসে আমাকে বলতে লাগলো, আঙ্কেল আপনি এখনো খাচ্ছেন? কিন্তু তুমি কে? আমি আরিফ, এ বাড়ির নেতা। সবাই আমার কথা শোনে, এখন থেকে তুমিও আমার কথা শুনবে। কথা কানে গেছে? বাচ্চা ছেলেটার কথা শুনে আমি কাশতে শুরু করলাম। তারপর ডক ঢক করে এক গ্লাস পানি খেয়ে ফেললাম। আচ্ছা, তোমার আম্মুর নাম কি? আমার আম্মুর নাম মেঘলা। তার মানে আরিফ আমার ছেলে? খাওয়া ছেড়ে টেবিল থেকে উঠে আরিফকে জড়িয়ে ধরলাম, আর আমার চোখ থেকে ফোঁটা ফোঁটা পানি পড়তে লাগলো। রাতে রান্না করে খাবারগুলো রান্নাঘর থেকে নিয়ে আসার জন্য রান্নাঘরে গিয়ে দেখি সামিয়া খাবারগুলোর মধ্যে কি যেন মিশানোর চেষ্টা করছে। এই এই, খাবারের সাথে কি মিশানোর চেষ্টা করছেন? কই কিছু না তো। তাহলে আপনি রান্নাঘরে কি করছেন? দেখছিলাম আর কি খাবারগুলো কেমন হয়েছে। দেখতে আসছেন না খাবারগুলোর মধ্যে কিছু মেশাতে আসছেন? মানে কি বলতে চাচ্ছ তুমি? বলতে চাচ্ছি আপনি খাবারগুলোর মধ্যে কিছু মিশাতে চাচ্ছিলেন, কিন্তু আমি এসে পড়েছি বলে আপনি কিছু মিশাতে পারেন নাই, তাই তো? তোর এত বড় সাহস আমাকে অপবাদ দিচ্ছিস? বলেই করে থাপ্পড় বসিয়ে দেয়, তারপর চলে যায়। কন্ট্রোল কন্ট্রোল, পরের সুধে আসলে সবকিছুর জবাব দিয়ে দিব। তারপর আমি খাবারগুলো ডাইনিং টেবিলে সুন্দর করে সাজিয়ে দিই। তারপর সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে শেষে চলে গেল। তারপর আমিও সবার শেষে খাবার খেয়ে আমার জন্য যেই রুমে থাকার ব্যবস্থা করা হয়েছে সেই রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন মেঘলা ফোনে সামিয়ার সাথে কথা বলছে। কিরে তুই কোথায়? আর আরিফকেও কোথাও খুঁজে পাচ্ছি না। আরিফকে আর খুঁজে পাবিও না, কারণ আরিফ আমার কাছে। আরে আগে বলবি না? আরিফকে কোথাও না পেয়ে আমি কত ভয় পেয়ে গেছিলাম। আগে পুরো কথাটা তো শোন। কি? তোর ছেলে এখন আমার শহরে। যদি তোর ছেলেকে বাঁচাতে চাস তাহলে আমার আস্তানে চলে আয়। আর তোর সাথে যদি কোনো মাফিয়ার লোকজন নিয়ে আসছিস তাহলে তোর ছেলেকে সারা জীবনের মতো ভুলে যা। না না সামিয়া, আমার ছেলেকে কোনো ক্ষতি করিস না। আমি এক্ষুনি তোর আস্তানায় আসছি। আড়াল থেকে শাহরিয়ার সব কথাগুলো শুনে ফেলে। তারপর মেঘলা ফোন কেটে দিয়ে তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে সামিয়ার আস্তানার উদ্দেশ্যে চলে যায়। কথাবার্তা শুনে যা বুঝলাম তার মানে আমার ছেলের কোনো বড় ধরনের বিপদ। আমাকে তাড়াতাড়ি সামিয়ার আস্তানায় যেতে হবে। তার আগে আমাকে আমার আস্তানায় যেতে হবে। যেই ভাবা সেই কাজ। তাড়াতাড়ি করে আমার আস্তানায় গিয়ে পৌঁছলে আমার নকল দাড়ি মোচ খুলে আস্তানার ভিতরে ঢুকে গেলাম। শাহরিয়ারকে দেখে মাফিয়ার সব লোকজন কি বলবে কিছুই বুঝতে পারছে না। সবাই শাহরিয়ার ভাই বলে চিৎকার করে। শাহরিয়ার ভাই, আপনি বেঁচে আছেন? আমি বেঁচে আছি। এখন এত কিছু বলার সময় নেই। তোমরা সবাই যার যার অস্ত্র নিয়ে তৈরি হও। আমার ছেলে বিপদের মধ্যে আছে। আমার ছেলেকে উদ্ধার করতে হবে। তাই সবাই আমার সাথে সামিয়ার আস্তানায় চলো। তারপর শাহরিয়ার মাফিয়ার সমস্ত লোকগুলোকে নিয়ে সামিয়ার আস্তানার উদ্দেশ্যে চলে যায়। মেঘলা সামিয়ার আস্তানায় পৌঁছায়, তাড়াতাড়ি আস্তানার ভেতরে চলে যায়। আমি জানতাম আপু তুই তোর ছেলেকে বাঁচাতে ঠিকই আসবি। এইসবের মানে কি? এটা কিসের কাগজ? এই নে, এই কাগজে সাইন কর। এটা সম্পত্তির কাগজ। শাহরিয়ারের আব্বু আম্মু তোর নামে সমস্ত সম্পত্তি লিখে দিছে, সেটা আমি জানি। তাই তুই এই কাগজে সাইন করে সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিবি। না, আমি সাইন করব না। আহা, আমার আপুটা সাইন করবে না। সবাই শোনো, আমার আপু সাইন করবে না। তুই সাইন করবি, অবশ্যই সাইন করবি। তোর পিছনে তো তাকিয়ে দেখ। তারপর মেঘলা পেছনে তাকিয়ে দেখে আরিফের গলায় সামিয়ার একজন লোক ছুরি ধরেছে। আম্মু আম্মু, আমাকে বাঁচাও, এই পচা লোকটা আমাকে মেরে ফেলবে। ভয় পেও না আরিফ, আমি আছি তো।
সামিয়া, তুই প্লিজ আমার ছেলেকে ছেড়ে দে। তাহলে কাগজে সাইন কর। কাজটা কিন্তু তুই ঠিক করছিস না। কোনটা ঠিক করছি আর কোনটা ভুল করছি সেটা তোকে বলতে হবে না। সাইন কর তাড়াতাড়ি, না হলে শাহরিয়ারকে যেভাবে মারছি ঠিক সেভাবে তোর ছেলেকেও মেরে দিব। তার মানে তুই? হ্যাঁ, আমি শাহরিয়ারকে নিজ হাতে হত্যা করেছি। তুই এটা করতে পারলি? তাড়াতাড়ি সাইন কর, না হলে তোর ছেলেকে মেরে ফেলতেও আমার হাত কাঁপবে না। তারপর যখন মেঘলা কাগজে সাইন করবে তার আগেই শাহরিয়ার আস্তানার ভেতরে ঢুকে সামিয়ার লোকজনকে মেরে ফেলে মাটিতে শুইয়ে দেয়। কে রে তুই? আমার লোককে মেরেছিস? তোর মুখ থেকে কাপড়টা সরা। তারপর শাহরিয়ার তার মুখ থেকে কাপড়টা সরিয়ে ফেলে। শাহরিয়ারকে দেখে মেঘলা এক দৃষ্টিতে শাহরিয়ারের দিকে তাকিয়ে থাকে, আর সামিয়ার তো ভয়ে গলা শুকিয়ে গেছে। শাহরিয়ার, তুমি বেঁচে আছো? হ্যাঁ, আমি বেঁচে আছি। সেদিন তুই আমার দেহে ছুরি ঢুকিয়ে দেওয়ার পর ভালো করে পরীক্ষা করে দেখিস নাই যে আমি বেঁচে আছি না মরে গেছি। তা না করেই তুই চলে গেছিলি। সামিয়া, এটাই ছিল তোর সবচেয়ে বড় ভুল। তুই চলে যাওয়ার পর সব লোকজনও চলে যায়। তার কিছুক্ষণ পর একজন ভদ্রলোক আমাকে হাসপাতালে নিয়ে যায়। আমি পরিপূর্ণ সুস্থ হতে প্রায় 2 মাস লেগে যায়। আমি সুস্থ হওয়ার পর ভদ্রলোকটি তার গাড়ি করে আমাকে আমার বাসার উদ্দেশ্যে নিয়ে আসার সময় অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টে ভদ্রলোকটির শুধু মাথা ফেটে গিয়েছিল, আর আমার মাথাটা খুব বেশি আঘাত লাগে, যার ফলে আমি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলাম, কিছুই মনে করতে পারছিলাম না। তারপর লোকটি আমাকে অনেক বড় বড় হাসপাতালে আমাকে চিকিৎসা করিয়েছিল, কিন্তু তাও কোনো লাভ হয় নাই। তাই ভদ্রলোকটি আমাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যায়, আর আমার সুস্থ হতে হতে অনেক বছর কেটে যায়। আমি তো বেঁচে আছি, কিন্তু তুই এবার বাঁচবি না। তারপর যেই লোকটি আরিফের গলায় ছুরি ধরে দাঁড়িয়ে আছে, শাহরিয়ার সেই লোকটির মাথায় গুলি করে এবং লোকটি মাটিতে থুবড়ে পড়ে মারা যায়। আর আরিফ দৌড়ে মেঘলার কাছে যায়। কিছুক্ষণ পর শাহরিয়ারের সমস্ত লোক আস্তানার ভেতরে এসে সামিয়ার সব লোককে মেরে ফেলে। তারপর শাহরিয়ার আস্তে আস্তে সামিয়ার কাছে গিয়ে করে সামিয়ার গালে থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড় খেয়ে সামিয়া মাটিতে ছিটকে পড়ে, আর সামিয়ার ঠোঁট ফেটে রক্ত পড়তে থাকে। তারপর শাহরিয়ার আস্তে আস্তে বন্দুক নিয়ে সামিয়ার দিকে এগোতে লাগলো। তারপর সামিয়া উঠে দাঁড়িয়ে বলতে লাগলো, না না শাহরিয়ার, প্লিজ আমাকে মেরো না, আমি তোমার শালি হই। তারপর আমি বন্দুক ছুড়ে মেরে সামিয়ার দিক থেকে মুখ ঘুরিয়ে নেই। আপু, আপু, তুই তো কিছু বল, আমাকে ছেড়ে দিতে বল না, আমি তোর ছোট বোন হই। মেঘলা করে সামিয়ারের দুগালে দুটো থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড় খেয়ে সামিয়া মাটিতে বসে পড়ে। তারপর শাহরিয়ারের একজন লোক বন্দুক নিয়ে সামিয়ারের সামনে দাঁড়িয়ে সামিয়া তার চোখ বন্ধ করে ফেলে। আজকেই সামিয়ার জীবনের শেষ দিন। সামিয়ার চোখ থেকে অনবরত জল গড়িয়ে পড়ছে। সামিয়া মনে মনে বলছে, যদি আমাকে আরেকটা সুযোগ দেওয়া হতো, কিন্তু আমার মতো বিশ্বাসঘাতককে কে বা আরেকবার সুযোগ দেবে। তারপর লোকটি বন্দুক নিয়ে সামিয়াকে টার্গেট করে। তারপর লোকটি সামিয়াকে বন্দুক দিয়ে টার্গেট করে গুলি করার আগেই শাহরিয়ার বলল, থামো, সামিয়াকে ছেড়ে দাও। বলার সাথেই লোকটি সামিয়ার উপরে গুলি চালানো বন্ধ করে দেয়। শাহরিয়ারের কথাগুলো শুনে সামিয়া এবার তার চোখ খুলে তাকায়। কি বলছো কি? ভুল মানুষ করেই, আবার ভুল থেকেই মানুষ শিক্ষা গ্রহণ করে, সামনের দিকে এগিয়ে যায়। তারপর আমি সামিয়ার সামনে গিয়ে বললাম, কেন কেন করছো এসব? এসব করে কি বা পেলে? তোমার জীবন সম্পর্কে একবার ভাবো, ভালো হয়ে যাও, নিজের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নাও। আমি তোমার মতো মানুষ আর দেখিনি, এত কিছু করার পরও আমাকে মাফ করে দিলে। তোমার মতো মানুষ পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার আপু, খুবই ভাগ্যবান যে তোমার মতো একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছে। আরিফ, ওই যে শাহরিয়ার, তোমার বাবা, যাও। তারপর আরিফ দৌড়ে গিয়ে শাহরিয়ারকে জড়িয়ে ধরে। বাবা, বাবা। আমার লক্ষ্মী ছেলে, সোনা ছেলে। বাবা, তুমি এসে গেছো, খুব ভালো হয়েছে। বাবা, বাবা, জানো আম্মু না আমাকে শুধু শুধু বকা দেয়, তুমি একটু আম্মুকে বকা দিয়ে দাও তো। কি? তোমার আম্মুর এত বড় সাহস
আমার ছেলেকে বকা দেয়। তারপর আমি আরিফকে কোলে নিয়ে মেঘলার সামনে গিয়ে বললাম, তুমি আমার ছেলেকে বলে বাবা বাবা বাবা। মেঘলার রাগী দৃষ্টি দেখে আর কিছুই বলতে পারলাম না। কিছু বলবে? কই কিছু না। আমার এসব কাণ্ড দেখে সবাই হাসতে থাকে। তারপর আমি মাফিয়ার সব লোকদের চলে যেতে বলি আর তারা সবাই চলে যায়। তারপর আমি মেঘলা, আরিফ আর সামিয়াকে নিয়ে শ্বশুর বাড়ি গেলাম। মেঘলার মা বাবা আমাকে দেখতে পেয়ে অনেক খুশি হয়। তারপর তাদের সাথে অনেক কথাবার্তা বলে মেঘলা আর আরিফকে নিয়ে আমাদের বাসার উদ্দেশ্যে চলে গেলাম। আমাদের বাসায় আসতে আসতে রাত হয়ে যায়। তারপর গাড়ি থেকে নেমে মেঘলা কলিং বেল বাজালো আর আমি মেঘলা আর আরিফের পিছনে দাঁড়িয়ে থাকলাম। কিছুক্ষণ পর আম্মু দরজা খুলে দিয়ে মেঘলাকে বলতে লাগলো, মেঘলা মা, তোমরা কোথায় চলে গেছিলে? আর তোমাদের পিছনে দাঁড়িয়ে থাকা ছেলেটা কে? তারপর আমি আম্মুর দিকে ঘুরে তাকাই আর আম্মু আমাকে দেখে সোজা জড়িয়ে ধরে কান্না করে দেয়। তুই বেঁচে আছিস বাবা? এতদিন কোথায় ছিলি? তোর জন্য আমি এতদিন আমার চোখের পানি ফেল। আম্মু আম্মু আমি ফিরে এসেছি তো, এখন আর কান্না করো না। আয় বাবা, তাড়াতাড়ি ভিতরে আয়। তারপর বাসার ভিতরে গিয়ে দেখি আব্বু সোফায় বসে চা খাচ্ছে আর টিভি দেখছে। আর আমাকে দেখে আব্বুর চায়ের কাপ হাত থেকে পড়ে যায় আর বসা থেকে ওঠে আমায় জড়িয়ে ধরে কান্না করে দেয়। বাবা, তুই বেঁচে আছিস? জানিস তুই ছাড়া আমরা কত কষ্টে ছিলাম। এখন আমি এসে গেছি তো বাবা, আর কান্না করো না। রাতে খাবার টেবিলে বসে শাহরিয়ার দেখে কত রকমের খাবার সাজিয়ে রাখা হয়েছে। আম্মু কষ্ট করে এত রান্না করার কি দরকার ছিল? আরে আমি রান্না করি নাই তো, সব খাবার মেঘলা রান্না করেছে। কি আগে বলবো না? দাও দাও তাড়াতাড়ি খাবারগুলো বেড়ে দাও, কতদিন পর বউয়ের হাতের রান্না খাবো। আচ্ছা দিচ্ছি। তারপর আম্মু খাবার বেড়ে দিল আর আমি খেতে শুরু করে দিলাম। কিছুক্ষণ পর আব্বুর সাথে আরিফও এসে খেতে শুরু করে দিল। একটু পর আম্মু আর মেঘলাও খেতে বসে পড়ল। জানো মেঘলা, কাজের জন্য যে ছেলেটাকে রেখেছিলাম ওই ছেলেটাকে কোথাও আর খুঁজে পাচ্ছি না। কি বলছো আম্মু? দেখো আবার কিছু চুরি করে পালিয়ে যায় নাই তো? আমি চোর না। আরে তুমি কেন চোর হতে যাবে? কারণ কাজের ছেলেটা তো আমি ছিলাম। কি? তার মানে তুই কাজের ছেলে এসে যে বাসায় ছিলি? আম্মা। তারপর খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। রাত প্রায় 12টা। আরিফ এখনো ঘুমের দেশে শাহরিয়ার আর মেঘলা বেলকুনিতে নিরিবিলি দাঁড়িয়ে আছে। নীরবতা ভেঙে মেঘলা বলতে লাগলো, তাহলে লাশটা কার ছিল যাকে সবাই তুমি ভেবেছিল? ওটা মর্গের কোনো লাশ ছিল। ভদ্রলোকই আমাকে দেখে চিনে ফেলেছিল যে আমি কে, আমার কোনো ক্ষতি হতে পারে ভেবে আমার নিরাপত্তার জন্য ভদ্রলোকটি আমার ব্যবহৃত কিছু জিনিস লাশটিকে পরিয়ে যেই জায়গা থেকে আমাকে হাসপাতালে নিয়ে আসছিল সেই জায়গায় লাশটাকে রেখে দিয়ে আসে। ও। তারপর মেঘলা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে আমাকে জড়িয়ে ধরে। তারপর আমি মেঘলার গালে কপালে চুমু দিয়ে মেঘলাকে আমার বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরি। পরের দিন সকালে শাহরিয়ার ঘুমোচ্ছিল আর আরিফ শাহরিয়ারকে ডাকতে লাগলো, বাবা বাবা তাড়াতাড়ি ওঠো। কি হয়েছে আমার লক্ষ্মী ছেলেটার? আর একটু ঘুমায় না? আরে বাবা তাড়াতাড়ি ওঠো, তুমি বেঁচে গেছো শুনে শহরের সব মানুষ তোমাকে দেখার জন্য বাসার সামনে ভিড় করে আছে। কথাটা শুনে লাফ দিয়ে উঠে বললাম, আচ্ছা তোমার আম্মু কোথায়? আম্মু রান্নাঘরে রান্না করছে। ও। তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে বেলকুনিতে যাওয়ার সময় আরিফ বলতে লাগলো, বাবা কি করছো? সাংবাদিক ও আছে, এ নাও সানগ্লাস পরে নাও। আমার লক্ষ্মী ছেলে, সোনা ছেলেটা, মাথায় বুদ্ধি আছে। তারপর সানগ্লাসটা পরে বেলকনিতে গিয়ে আমার ডান হাতটা উপরে তুললাম। বেলকনিতে শাহরিয়ারকে দেখতে পেয়ে শহরের সব মানুষ খুশিতে হইচই শুরু করে দেয়। আজ শহরের প্রতিটা মানুষের মুখেই হাসি। সবশেষে ভিডিওটি যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে আর দেরি না করে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ,
এখনো যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই ভিডিওর নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।